চায় 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 গরম চায় গরম চায়। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। অধমের নাম উপেন কৃষ্ণ দে, আর ইনি হলেন মিস্টার ময়ূক রঞ্জন দাস, সংক্ষেপে পেরু। কিন্তু ডাকনাম পেরু কেন? এই নামের সাথে কি পেরু দেশের কোনো লিঙ্ক আছে? ওটা আমার স্কুলের সময়কার নাম। একবার ভূগোলের ক্লাসে স্যারের প্রশ্নের জবাবে বিষুবরেখার উপরে আফ্রিকান দেশের উত্তরে ভুলবশত পেরু বলে ফেলেছিলাম। কিন্তু পেরু তো আফ্রিকা মহাদেশে নয়, দক্ষিণ আমেরিকায়। বন্ধুদের মধ্যে হাসির রোল পড়ে গেল, সাথে পড়ে গেল আমারও একটা অদ্ভুত নাম, পেরু। তারপর কিছু বন্ধু স্কুল থেকে কলেজ, কলেজ থেকে খবরের কাগজের অফিস, ক্যারি ফরওয়ার্ড হলো, সাথে সাথে নামটাও ট্রাভেল করলো। স্কুলের বন্ধুদের দৌলতে নামটা আজ এত দূর চলে এসেছে। ও, আপনি তাহলে রিপোর্টার? পার্ট টাইম বলতে পারেন। খামখেয়ালি লোক তো, কখন যে কি করি সেটা অবশ্য ঠিক নেই। আমার দাদা কম বন্ধুটি অবশ্য একটি নামজাদা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। চায় কফি 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 চায় চায় গরম চায় গরম চায়। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর আরও একবার তোমাদের সকলের প্রিয় পেরু উপেন্দা হাজির হয়ে গেছে নিশিডাক গল্পের আড্ডায়। আজকের গল্পটি নেওয়া হয়েছে পেরু উপেন্দা অমনিবাস চতুর্থ খণ্ড থেকে, যে বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না যে কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের আজকের গল্প, সিংহবাড়ি হত্যা রহস্য। কখনো কখনো ভাগ্য আমাদের এমন পূর্ব নির্ধারিতভাবে টেনে নিয়ে যায় যে অদৃষ্টের উপর বিশ্বাস যেন আরও প্রবলতর হয়। বন্ধুবরের বিশ্বাসের বিপরীতেই বলা যায়। সেবার কাটোয়া যাত্রা করার সময় ঠিক তাই হলো। বন্ধুবরকে নিয়ে কাটোয়া রাজবাড়ি দেখার প্ল্যান করেছিলাম শীতের ছুটির মধ্যেই। সাথে আমার এক অশীতিপর পিসির ছেলের বাড়ির নৈশাহার। কিন্তু ট্রেনে দেখা হয়ে গেল আমার শৈশবের বন্ধু হরিপদ দলুইয়ের সাথে। বেশ অবাক লাগলো একটা শুনে যে আমার গোপন অভিসারের কথা সে বিলক্ষণ জানে, এবং ঝালমুড়ির প্যাকেট হাতে নিয়ে দোলাতে দোলাতে সে ট্রেনের দুলুনির সাথে আমায় চমকে দিয়ে বলল, শুধু এটাই নয় বাবু, তুই কি কি কেস সলভ করেছিস সে সব নিয়ে বিস্তর আলোচনা আমার কানে এসেছে। তোর চেন্নাই নিয়ে একার হাতে ড্রাগের চোরাচালানকারী ধরা থেকে অভিষিক্ত রহস্য সবই আমার জানা। এবার তুই গোয়েন্দা হিসেবে বলতো দেখি, আমি জানলাম কি করে? হরিপদর কথায় আমি ক্লিন বোল্ড হয়ে গেলাম প্রায়। মুখটা গম্ভীর ভাব করে পেরুর দিকে তাকাতেই পেরু আমাকে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে চোখের উপর সোনালি সানগ্লাসটা তুলে নিয়ে কানের কাছে বলল, ক্যাবলা। ক্যাবলা? তুই শিওর ক্যাবলার কাছে গল্প শুনেছিস? আরে বাস, তুই তো দেখি দারুণ গোয়েন্দা। সত্যি লাগিয়েই দিলি। সত্যি এত গুণ আছে তোর মধ্যে, স্কুলে বুঝতে পারিনি তো। তুই তো একটু হাওয়া গোবা টাইপের ছিলি না? কিন্তু কথাটা বললি কিভাবে? হ্যাঁ, দূর, এটা কোনো কাজ হলো? আরে আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে। পেরু ভাই, একটু বলে দাও তো। সত্যি সামান্য কমন সেন্স, তাও ধরতে না পারলে। আপনাদের বন্ধুদের মধ্যে শ্রীমান ক্যাবলাই সবচেয়ে সক্রিয়। তিনি সবার খোঁজ খবর নেন। উপেন্দাকে উনি তো ফোন করে সবার খবর দিচ্ছিলেন, তাই তারই মাধ্যমে গল্পগুলো আপনার কাছে পৌঁছানোর প্রবল সম্ভাবনা। বাহ অপু, না তোর ফ্যান হয়ে গেলাম রে। বলেই হরিপদ কিছু ভাবতে লাগলো মগ্ন হয়ে। কিছুক্ষণ চুপ থাকার পর ট্রেনের আওয়াজের উপর গলা চড়িয়ে বলল, একটা কেস আছে, তুই কি সলভ করতে পারবি? কেস? কোথায়? হ্যাঁ, সিংহবাড়ি। এটা ওই হুগলি জেলার গুড়াপের একটি অতি পুরাতন জমিদার বাড়ি, বুঝলি। প্রায় 450 বছর পুরনো। বনে দিয়ে এই বাড়িতে ঘটা করে দুর্গাপূজা হয়, তাও প্রায় 350 বছর ধরে। রথযাত্রাও হয়, তাও প্রায় 408 বছরের পুরনো।
আগে দুর্গাপুজোয় রক্ত উৎসর্গ হতো, এখন ওই প্রতীকী সবজি বলি হয়। এই বংশের পূর্বপুরুষেরা দশঘরা থেকে সুলতান গাছা পর্যন্ত রাস্তা নির্মাণ করেন, যা এখন 23 নম্বর রুট নামে পরিচিত। বাড়িতে অজস্র কক্ষ ও লম্বা দালান, বড় বড় দরজা, পুরনো আমলের মূর্তি ও আসবাবপত্র ছড়ানো পুরো বাড়িতে। পুরনো বলেই এই বাড়িতে রাত্রে একা থাকতে বেশ গা ছমছম করে। সিংহ বংশের বর্তমান কর্তা তারিণী চরণ, তার বয়স 60-এর একটু বেশি, এখনো শক্ত সামর্থ্য আছেন। তবে বহুদিন বড় ছেলের কাছে দিল্লিতে থাকার পর সম্প্রতি এই পুরনো বাড়িতে সস্ত্রীক ফিরে এসে বসবাস শুরু করেছেন। ছোট ছেলে লিটন ওই বাড়িতেই থাকে। তারিণী কাকার স্ত্রী পরমার বয়স 55। উনি রাতে একটু কম দেখেন, তাই চলাফেরা কম করেন। সমস্যাটা শুরু হয়েছে এই জমিদার ফিরে আসার পর থেকেই। তারিণী কাকার কেন জানি মনে হচ্ছে এখন এই বাড়িটা অশুভ। এমন এমন সব ঘটনা ঘটেছে যেগুলো ব্যাখ্যার অতীত। ব্যাপারগুলো অনেকটা প্যারানর্মাল। বাড়িতে নারায়ণ পুজো করেছেন, তাতেও যে কি সেই। যত দিন যাচ্ছে কাকার দুশ্চিন্তা বাড়ছে। কাকা এই বয়সে বাড়ি ছেড়ে যাবেন না, বলেছেন শেষ নিঃশ্বাস এই বাড়িতেই ত্যাগ করবেন। কাকিমা কত বুঝিয়েছেন, চলো বাড়ি বিক্রি করে চলে যাই। আমি টুকটাক জমি বাড়ির দালালি করি, তবে পুরনো জমিদার বাড়ি কিনতেও তো অর্ধেকের না হলেও সিকি জমিদার তো লাগবেই। বললেই তো একটা রাজা বা কোটিপতি ব্যবসাদার খুঁজে পাওয়া যায় না। হোটেল করতে কেউ উৎসাহী নয়, অনেকটা দূর এই জায়গাটা। তাছাড়া আমি কাকিমাদের বাড়ির লোকের মতো। আমি বোঝালাম এক্ষুনি বাড়ি বিক্রির কথা ভাববেন না, বরং একটা অংশ ভাড়া দিন। এই ফাঁকা বাড়ি, 2-4টে লোক এলে ওসব খারাপ হাওয়া কেটে টেটে যাবে। এর মধ্যেই দেখ তোদের সাথে দেখা হয়ে গেল। এটা কপালে না থাকলে হয় বল? পেরুর দিকে আমি উদ্দেশ্যপূর্ণভাবে তাকালাম। সে মুখটা তুলেই 16 আনা কেট নিয়ে ফুলবাবুর মতো বলল, তা আমাদের গ্রেট উবেন্দাকে কি করতে হবে? ওঝার কাজ নাকি? একবার দেখুন না আপনারা ভাইটি, যদি নিজেদের বুদ্ধি সাহস দিয়ে কিছু করা যায়। কাকু কাকিমা এই শেষ বয়সে এসে উঠেছেন এই সিংহ বাড়িতে। যদি ওদের এই সংকট কাটানো যায়, আপনাদের ফিস নিয়ে চিন্তা করবেন না। ওই ব্যাপারে আমি কাকিমাকে শুধু বলার অপেক্ষা। রাজবাড়ি মশাই, মরা হাতির দাম লাখ টাকা, আর এনারা তো জলজান্ত জমিদার, রাজ রক্ত। ইন্টারেস্টিং বলল পেরু। তারপর আমার দিকে ওর সোনালি সানগ্লাস পরা মুখটা ঘুরিয়ে বলল, কি বলো দাদা? ওকে, কিন্তু সেখানে যাব কিভাবে? হরিপদ আমাদের বিশদে পথ নির্দেশ দিয়ে দিল। অগত্যা আমি পিসির ছেলেকে ফোন করে জানালাম আমাদের যাত্রা 2 দিন পিছিয়ে গেছে। তারপর নেমে গেলাম গুড়াপে। প্রথমে টোটো, তারপর হেঁটে রাজবাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়ির কর্তার সাথে দেখা করব বলায় বাড়ির ভৃত্য কেষ্ট হালদার আমাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে একটা শ্বেতপাথরের টেবিলের পাশে বসিয়ে তার মনিবকে ডাকতে গেল। ঘরটিতে রঙিন বরফি কাটা কাঁচের জানলা। এরপর যিনি ঘরে ঢুকলেন তিনি শ্বেত শুভ্র, উঁচু, লম্বা, একজন সম্ভ্রান্ত চেহারার প্রবীণ মানুষ। পরনে সাদা ধুতি এবং সিল্কের পাঞ্জাবি। নাকটি বেশ লম্বা, যেটি তার ব্যক্তিত্বের ভার বহন করছে। মাথার চুল হালকা হয়ে এলেও টাক পড়েনি, যদিও অধিকাংশ চুল সাদা। তাতেই ভদ্রলোককে দেখে কোনো ইউরোপিয়ানের মতোই প্রতীয়মান হচ্ছিল। বেশ রাশভারী গলায় বললেন, হরিপদ আমায় ফোন করেছিল, তোমাদের কথা বলেছে। তোমরা নাকি জোড়া গোয়েন্দা, কথাটা কি সত্যি? আগে মিথ্যা নয়, বলল পেরু বৃদ্ধের চোখের দিকে চোখ রেখে। পেরু এখনও তার সোনালি সানগ্লাস চোখের উপর চাপিয়ে রেখেছে। আমার সন্দেহ হলো যে এমন উদ্ধত আচরণ করছে কেন। ও কেসটা আদৌ নেবে তো, নাকি জমিদার বাড়ি পর্যটন করতে এলো? খামখেয়ালি পেরুকে বিশ্বাস নেই। কিন্তু আমি তো গোয়েন্দার সাহায্য চাইনি, এসব তো থানা পুলিশের কাজ নয়। আপনার সমস্যাটা ঠিক কি সেটা কি বলা যাবে? সমস্যা সমস্যা বিড়বিড় করে খানিকটা কথাটা বলা শুরু করলেন বৃদ্ধ। তারপর একটু থেমে থেকে বললেন, সমস্যা হলো আমার মনের মধ্যে। আমার ধারণা আমার মন এই বাড়িটা ছেড়ে যেতে চাইছে না, কিন্তু আমি বুঝতে পারছি বাড়িটা আমায় গিলতে আসছে।
একটা পাইথনের মতো। বৃদ্ধ কথা বলছিলেন, হঠাৎ চুপ করে গেলেন। তার দৃষ্টি চলে গেছে অন্দরমহলে ঢোকবার চৌকাঠের দিকে। সেটার পর্দাটা নড়ে উঠল সামান্য। আসুন পরমা দেবী, আপনারা এগিয়ে না এলে কি করে মুশকিল আসান হবে বলুন তো, বলে উঠল পেরু। এবার চোখের থেকে সানগ্লাস খুলে ফেলে আমি আশ্বস্ত হলাম। একজন কাঁচা পাকা চুলের বয়স্কা মহিলা এসে এবার আমাদের সামনে বসলেন। মাথার উপর কাপড় টেনে বললেন, হ্যাঁ, হরিপদ আমাকেও ফোন করেছিল, তোমাদের খুব সুখ্যাতি করল। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো বাবা? কিন্তু সমস্যাটা কি সেটা তো কেউ একটু খুলে বলবেন। সমস্যা হলো একটা জিন, সেটা এই বাড়িতেই থাকে। জিন? কিরকম, কেউ দেখেছেন ওকে? এই জিনটা দেখা যায় না বাবা, শুধু শুধু অনুভব করা যায়। সে সে আছে, সে সে এসে উপস্থিত হয়েছে। চুপ করো না, কে না কে সবার সামনে। তুমি চুপ করো তো। কতদিন ভয় পেয়ে চুপ করে থাকবে? এরপর ভয় একবার বুকে বসে গেলে না, অথর্ব হয়ে যাবে তুমি। উঠে দাঁড়াও, লড়াই করো। শান্ত হও, শান্ত হও, সে শুনতে পাবে। ভীত গলায় বললেন বয়স্ক তারিণী বাবু। তার মুখ চোখ যেন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শুনুক, ওকে ডাকো। দেখি কেমন গলা টিপে ধরে তোমার, দেখি কেমন ঘাড়ের ওপর চড়ে বসে তোমার ঘাড়টা মুটকে দেয়। পরমা, বিরক্ত করো তুমি খালি। আমি আমি ঘরে চললাম, আমার 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 জ্বর জ্বর লাগছে। বলেই তারিণী বাবু উঠে পড়লেন তড়াক করে। তারপর আরও কিছু প্রতিক্রিয়ার অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেলেন। পেরু ওর হেঁটে বেরিয়ে যাওয়া নির্লিপ্ত দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। পরমা দেবী বললেন, আমরা এই বাড়িতে ফেরত আসার মাস দুইয়ের মধ্যে কিছুই হয়নি। সমস্যাটা শুরু হয় যখন বাড়ির সামনে একটা অর্জুন গাছ পোতার জন্য মাটি খোঁড়া হলো। সেই গর্তে একটা লাল রঙের শালু মোড়া একটা একটা কলসি পাওয়া গেল। প্রথমে তোমাদের কাকাবাবু তো খুব উৎফুল্ল, গুপ্তধন পাওয়া গেছে ভেবে। ভেতরে একটা সোনার মোহর ছিল, আর কিছু ভস্য ছাড়া আর কিছুই পাওয়া গেল না। পরে আরও মাটি খুঁড়ে একটা ইটের ঘর পাওয়া গেল, যদিও সেটা আংশিক ভাঙা। সেই ঘরের মধ্যে একটা একটা কঙ্কাল। সেই সব নদীর জলে ফেলে দিয়ে সেই ঘর বুঝিয়ে দেওয়া হলো পরদিন। তার দিন তিনেক পর থেকেই সমস্যাটার শুরু। রান্নাঘরে দুধ কাটতে শুরু করেছে। কোথা থেকে রাত বিরেতে রাজবাড়ির মধ্যে হাওয়া আসে, তাও আবার পচা গন্ধ নিয়ে। আমি আমার এক তান্ত্রিক কাকার কাছে ছোটবেলায় শুনেছিলুম এসব প্রেত আসার পূর্বাভাস। সে আসার আগে এইভাবে নাকি জানান দেয়। তোমাদের কাকা একদিন সন্ধ্যের সময় পাশের বিল থেকে মাছ ধরে ফিরছে। হঠাৎ বুঝতে পারে একটা একটা রোগা কালো ঢ্যাঙা লোক নগ্ন হয়ে ওর পেছন পেছন অন্ধকারের মধ্যে দিয়ে ওকে অনুসরণ করছে। সে ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিন্তু কাউকে দেখতে পায় না। আবার আবার হাঁটতে শুরু করে। আবার আবার সেই মশমশ করে কারো হাঁটার শব্দ শুনতে পায় ও। চিৎকার করে কে কে করে ওঠে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আচমকা একটা হাওয়া যেন ওর মুখের ওপর দিয়ে চলে যায়। ওর মাথাটা একটু টলে ওঠে যেন। ওর মনে হতে থাকে কোনো অদৃশ্য শক্তি যেন ওকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইছে। সামনে একটা বড় ইউক্যালিপটাস গাছ যেন তখনই হঠাৎ দোল খেতে শুরু করলো, যেন হুড়মুড়িয়ে ওর ওপর ভেঙে পড়বে। এদিকে হাত পা যেন সিমেন্টের মতো জমে গেছে ওর। মনে হচ্ছে সেখানেই পেছন দিকে ধপ করে পড়ে যাবে। ওই তো তখনই কেষ্টকে দেখতে পায়। ও দেখে দাদাবাবু চোখ বিস্ফারিত করে সামনের গাছটার দিকে দুই হাত তুলে দাঁড়িয়ে আছেন, যেন এই দু হাত দিয়ে নিজের পড়ে যাওয়া আটকাচ্ছেন। কেষ্ট দৌড়ে গিয়ে তোমাদের কাকাবাবুকে রক্ষা করে পড়ে যাওয়া থেকে। তারপর তাকে ঘরে বিছানায় এসে শুইয়ে দিয়ে চোখে মুখে জল দেয়। ওই দিনের সেই ঘটনা থেকেই শুরু। তারপর একের পর এক বিপর্যয় যেন হয়েই যাচ্ছে।
উনি কি বললেন? ওনাকে কি প্রেতে ধরেছিল নাকি? জিন। আমাদের দুজনেরই ধারণা ওই গুপ্ত কক্ষে সোনা বা মূল্যবান সম্পত্তি ছিল, আর সেটা পাহারা দিচ্ছিল একটা জিন। সেই সম্পত্তি চুরি হয়ে যায়, কিন্তু একটা সোনার মোহর দিয়ে জিনকে ওখানেই বেঁধে রেখেছিল বুদ্ধিমান সেই চোর। তোমাদের কাকা সেই জিনকে সেই বন্ধন থেকে মুক্ত করেছে, আর সে এই বাড়িতে উপদ্রব করা শুরু করেছে। তোমাদের কাকাবাবুই ওই জিনের প্রধান লক্ষ্য। তার প্রাণ নিয়ে যেন ক্ষান্ত হবে সে। এটা কেন বলছেন? এই উপদ্রব কি অন্য কেউ আর প্রত্যক্ষ করেনি? হ্যাঁ, একমাত্র কেষ্ট করেছে। সে তোমাদের কাকাকে উদ্ধার করে জিনের হাত থেকে, তাই তাকেও মাঝে মধ্যে সুযোগ পেলেই বাগে আনার চেষ্টা করে সেই জিন। হ্যাঁ, এখন ওঠো তোমরা বাবা, হাত মুখ ধুয়ে জলখাবারটুকু খেয়ে নাও। রাতে ওকে সামনে বসিয়ে বাকিটা শুনো না হয়। সেই পুরনো জমিদার বাড়ির একটা ঘর আমাদের জন্য খুলে দেওয়া হলো। দেওয়ালগুলো কঙ্কালসার, দেখে মনে হলো দেওয়াল খুঁড়লেই যেন একটা কঙ্কাল বেরিয়ে আসবে। স্যাঁতসেঁতে ঘর। জানলাটা খুলে দিলাম। একটা সুমিষ্ট গন্ধ নাকে এলো। কেষ্ট বলল সেটা নাকি ছাতিম ফুলের সুবাস। পেছনের অন্ধকারাচ্ছন্ন বাগানে নাকি সেই গাছটা রয়েছে। জানলার গড়ার ধরে বাইরের দিকে তাকিয়ে পরন্ত সূর্যকে দেখলাম। অন্ধকার নেমে আসছে দ্রুত। দু চারটে টিম বাল্বের আলোয় এই প্রকাণ্ড বাড়িটাকে বেশ ভৌতিক লাগছে। ছাদের ভাঙা আলসেগুলোর দিকে তাকালি মনে হচ্ছে এক্ষুনি একটা ছায়ামূর্তি যেন অন্ধকারের মধ্যে এসে দাঁড়াবে। কারো একটা প্রবল আর্তনাদে যেন আমার মেরুদণ্ডে শিহরণ জাগিয়ে তুলল। আমি ভয়ে কেঁপে উঠলাম। বন্ধুবর দেখে নিমেষে দরজা ঠেলে সেই আওয়াজ লক্ষ্য করে ছুটতে শুরু করেছে। ঘরের দরজাটা ঠেলে আমরা তারিণী বাবুর বিশাল শয়নকক্ষের ভেতরে ঝড়ের মতো গিয়ে উপস্থিত হলাম। দেখলাম উনি বিছানার উপর পা তুলে মাথা নিচু করে বসে আছেন। হাতে একটা কাঁসার গ্লাসে জল ধরা। তার পাশেই দাঁড়িয়ে ঝুঁকে পড়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন পরমা দেবী। আর ভৃত্য কেষ্ট বিরাট একটা হাত পাখা দুলিয়ে যাচ্ছে বাবুর মাথার উপরে। তারিণী বাবুকে রীতিমতো বিধ্বস্ত লাগছে, ঘেমে নিয়ে একসার অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কি ব্যাপার? সন্ধ্যের পর সারা বাড়িতে ধুনো দিয়ে আমি নিজে হাতে আজও তাই করছিলাম। এই পুরনো জমিদার বাড়ির একটা নাচঘর আছে, বড় বড় আয়না দেওয়ালে লাগানো। সেখানে বহু যুগে সেসব সামগ্রী বিলেত থেকে এনে বসানো। ঘরটা বন্ধই থাকে। দরজার হ্যাঁচুল খুলে ভেতরে ঢুকেছি। আয়নার সামনে দাঁড়িয়ে আয়না দিকে তাকিয়ে হঠাৎ শরীরটা কেমন ব্যাকুল হওয়া শুরু করলো। মাথা ঝিমঝিম করছে। একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। গন্ধটা অনেকটা কামিনী ফুলের মতো, কিন্তু তীব্র। এদিকে দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছে আমার, জানি না কেন। আয়নার প্রতিফলনে দেখলাম একটা ছায়ামূর্তি আমার পেছন কখন ঘরে এসে ঢুকেছে, আর মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে পাচ্ছি আমি সেই আয়নার প্রতিফলনে। ঘরের মধ্যে অনেকটা পেছনে থাকার জন্য তার মুখ অন্ধকার, স্পষ্ট নয়। একবার মনে হলো কেষ্ট দাঁড়িয়ে মেঝের দিকে দেখছে। কিছু বলবি কেষ্ট? কোনো উত্তর পেলাম না। লোকটার মাথায় একটা চাদর, সেটা দিয়ে মুখ মুড়ি দেওয়া। কি হলো কি তোর? অমনি করে দাঁড়িয়ে আছিস কেন? আমি কথাটা বললাম ফের। চকিতে সে মুখটা তুলে তাকালো। অন্ধকার একটা ছায়ামূর্তি। মুখটা স্পষ্ট নয়, কিন্তু সে যে কেষ্ট নয় ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। একজোড়া ধূসর চোখ যেন জল করছে সেই আঁধারের ভেতর। আমার সাথে যাবি তারিণী? আমি বড় একা বাপ, বড় একা আমি। চল না, চল। টেনে টেনে কথাটা বলছে এক বৃদ্ধ, আর সাথে সাথে আমার বুকে একটা অদৃশ্য ছোড়া দিয়ে কেউ আঘাত করলো যেন। কারণ যে গলার স্বর আমি শুনলাম
সেটা অন্য কারো নয়, আমার আমার পরলোকগত পিতা। প্রায় সাথে সাথে আমি আতঙ্কে হুমড়ে খেয়ে পড়লাম সেই আয়নার ওপর। আর সে আয়না ঝনঝন করে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কোনো মতে মুখে একটা হাত দিয়ে সেই বিভীষিকা থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে ঘুরে তাকাতেই দেখি সে ছায়ামূর্তি উধাও। সাথে সাথে আতঙ্কে আমি চিৎকার করে উঠি। কেষ্ট সাথে সাথে দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে, নইলে মাটির ওপর পড়ে আজই নির্ঘাত। শান্ত হন, বিশ্রাম নিন, আর বলতে হবে না। তারিণী চরণকে দ্রুত ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হলো ওনার বিরাট বার্মা কাঠের পালঙ্কে। একজন ভদ্রলোক দেখলাম ওষুধ নিয়ে এলেন, একটা ঘুমের বড়ি দিলেন তারিণীবাবুকে। গৃহকর্তা শুয়ে পড়ার পর ওনার সাথে আলাপ হলো। তিনি বললেন, আমার নাম হরিশ গুপ্ত, পেশায় ফার্মাসিস্ট। কাছেই একটা ওষুধের দোকান আছে ছোট্ট, কোনো মতে ডাল ভাত জুটে যায়। বাহ, তাহলে তো শরীর খারাপ হলে চিন্তা দুশ্চিন্তা কোনোটাই নেই। বলো দাদা, এই বাড়ির কাছাকাছি একজন ফার্মাসিস্ট আছেন যখন? হ্যাঁ, সেই জন্যই আসলে এই বাড়ি ভাড়া পেতে অসুবিধা হয়নি। আসলে আমি বিপত্নিক, ছেলে কলেজের হোস্টেলে পড়ে, তবু একাই তো লোকে ব্যাচেলার ভাবে, তাই কেউ ঘর ভাড়া দিতে চায় না। তারিণীবাবু অবশ্য আমি বাড়ি খুঁজছি শুনেই প্রথম সাক্ষাতেই আমার খুব কম ভাড়ায় এখানে থাকতে দিলেন। আর আমার একটা বড় বাড়ি হলেই সুবিধা, মাল রাখতে একটু জায়গা টায়গা হয় আর কি। আপনি ছাড়া এই বাড়িতে আর কেউ ভাড়া থাকে? জিজ্ঞেস করল পেরু। আমি কারণটা বুঝলাম। বাড়ির পেছন দিকে একটু আগেই আমরা দুটো জুতোর র্যাক দেখেছি, দুটো আলাদা দরজার পাশে। হ্যাঁ, রমেশ বিশ্বাস। ভদ্রলোক কেমন যেন ফিশি টাইপের মশাই। কেন? বলে তো থিয়েটার করে, কি যে সাপ ব্যাং করে কে জানে। রাত বিরেতে বাইরে থাকে, কখন আসে কখন যায় টেরই পাওয়া যায় না। নিচে অত্যন্ত চাপা স্বভাবের। আমি একদিন যেচে আলাপ করতে গেলাম মশাই, প্রতিবেশী বলে কি আমি খেজুরে আলাপ বেশি পছন্দ করি না, তাই আমার বন্ধু কম। বলুন তো, এইভাবে ইনডাইরেক্টলি গালে চড় মারার কি দরকার ছিল? কারোর বাড়ির দোরগোড়ায় কুকুর বেড়াল গেলেও এইরকম ব্যবহার করে না কেউ। রমেশ বিশ্বাসকে নিয়ে কিছু গোলমাল আছে মশাই, কেষ্টকে কখনো জিজ্ঞেস করবেন। তা আপনি কয় মাস হলো এখানে ভাড়া আছেন? এই মাস 6 হলো। রমেশ বিশ্বাস আছে ওই 2 বছর। ভাড়া বাড়াতে বললেই না কি আপত্তি করে না। বলুন তো, যাকে লোকে চেনে না, রাত বিরেতে কি করে বেড়ায় ভগবান জানে, তার হাতে এত টাকা আসে কি করে? ইন্টারেস্টিং লোক, গিয়ে আলাপ করে আসতে হবে। আরে আসল কথা তো জিজ্ঞেস করাই হয়নি। আপনারা কি তারিণীবাবুর আত্মীয় কেউ নাকি? হ্যাঁ, তারিণীবাবুর মাসির পিস্তুত দাদার ছেলে আমি, আর উনি আমার মেজো মামা উপেন্দা। আমরা গরিব তো, রাজবাড়ি দেখতে এসেছি। রাজবাড়ি দেখিনি কখনো। ও আচ্ছা আচ্ছা, তা আসুন না একবার ঘরে, চা খেয়ে যাবেন না? যাব পরে একদিন। গুপ্তবাবু বেরিয়ে যেতেই পেরু কেষ্ট চাকরকে ডাকল। পরমাদেবীর সামনেই চলল জিজ্ঞাসাবাদ। এসো, তুমি বাবুর চিৎকার শুনে ঘরে ঢুকলে, কি দেখলে? তো আমি এসে দেখি বাবু মেঝের ওপরে পড়ে যাচ্ছেন। মেঝের ওপরে আয়না ভেঙে সারা মেঝে কাঁচে কাঁচ একেবারে ছড়াছড়ি। তা আমি দৌড়ে গিয়ে ধরলে কাঁচের উপরে মানে পড়ে যে কি হতো ভাবতেই বুক কেঁপে উঠছে বাবু। আর কাউকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে দেখোনি, তাই তো? না না বাবু। তুমি তো গুপ্তবাবুকে ডেকে নিয়ে এলে, তা আরেক ভাড়াটিয়া রমেশ বিশ্বাস ঘরে নেই? না বাবু, নিজে কখন আসেন কখন যান বোঝাটা মুশকিল একেবারে। মানে নিজের মতো থাকেন আর কি, কারোর সঙ্গে মেশেন না। তবে হ্যাঁ, সময় মতো ভাড়াটা দিয়ে দেন। এই বাড়ির সদরে কখন তালা পড়ে? ওই রাত 10টার পর। রমেশবাবু একটা চাবি বানিয়ে নিয়েছেন অবশ্য, তাই ওর ঢুকতে কোনো রকম অসুবিধে হয় না। ইন্টারেস্টিং, বলল পেরু। তারপর চেয়ার ছেড়ে উঠে পড়ে পরমাদেবীকে উদ্দেশ্য করে বলল, আপনি একটু বসুন, আমি কেষ্টকে নিয়ে নাচঘরটা দেখে আসি। রাজবাড়ির নাচঘরে এরপর প্রবেশ করলাম আমরা। প্রকাণ্ড মাপের এই হলঘরে আমাদের গলা যেন গম গম করছে। মৃদু আতরের গন্ধ ঘরটার মধ্যে ঘুমিয়ে আছে যেন। একটা ভাঙা আয়না, মেঝের উপর কাঁচ চোখে পড়ল। পাশে আরও অক্ষত দুটো বড় আয়না। সিলিং থেকে ঝুলছে একটা প্রকাণ্ড ঝাড়বাতি।
ঘরের এক কোণায় একটা প্লাস্টার অফ প্যারিসের জীর্ণ মূর্তি, একজন নর্তকী নাচছে, তার লম্বা চুলের বিনুনি জানু ছুঁয়েছে। পেরু মূর্তিটার কাছে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, তারপর জিজ্ঞেস করল, তুমি কয় বছর এই বাড়িতে কাজ করছো? তা বাবু প্রায় 40 বছর হবে। তারিণী বাবুর বাবার মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল? কেষ্ট একটু চুপ করে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পেরু তার সংকোচ দেখে গলা উঁচু করে বলল, উত্তর দাও। তুমি জানো তো আমরা কি কাজে এখানে এসেছি? হ্যাঁ জানি বাবু, এই বাড়ির অভিশাপ থেকে বাবুদের রক্ষা করতে এসেছেন। তাই এবার মুখ খোলো তুমি। দেখুন বাবু, এই বাড়িটা অভিশপ্ত। আগেকার দিনে জানেন তো বাবু, ওই কত অন্যায় অত্যাচার হয়েছে এইসব বাড়িতে, সেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এখানে। আমাদের বাবুর বাবা বরদাচরণ, ওর ওপরে অভিশাপ ছিল। এই বাড়িতে উনি একা থাকতে পারতেন না মোটে। একা হলেই যেন পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে দেখতে পেতেন, একটা ন্যাংটা লোক, কালো কুচকুচে লোকটা। একদিন ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠলেন, এই লোকটা নাকি তার উপরে উঠে চেপে বসেছিল। তারপরে আস্তে আস্তে মাথা খারাপ হওয়া শুরু করে ওর। তারপরে ধীরে ধীরে একেবারে পাগল হয়ে যান তিনি। কাউকে চেনা দেখলেই বলতেন, এই তো, এই আমার সাথে যাবি যাবি আমার সাথে, আমি একা, বড্ড একা, আমি একা। হ্যাঁ, আমাকে একদিন বলেন কি জানেন, আমায় ডাকছে, আমায় তোরা ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দে। তখন ওনাকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। একদিন রাতে খাবার দিতে যাওয়ার সময় পালিয়ে যান। ভোরবেলা ওনার বডিটা পাওয়া যায় রেল লাইনে। রেলে কাটা পড়েছিল সেই দেহ, একেবারে 2 ভাগ হয়ে গেছিল বাবু। আমরা আরও কয়েকটা কথা বলে বেরিয়ে এলাম ঘরটা ছেড়ে। সদর দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখি একজন পাঞ্জাবি পরা, দাড়িগোফ কামানো, মাঝারি হাইটের বয়স্ক লোক বাড়ির পেছন দিকে যাওয়ার রাস্তাটা ধরেছে। ওর চলে যাওয়া দেখতে পেয়ে পেরু বলল, চলো কেষ্ট, আলাপ করিয়ে দেব। আসুন, কিন্তু বাবু মুশকিল হচ্ছে এই বাবু যে বড্ড আনসোশাল। আমরা যখন রমেশ বিশ্বাসের ঘরের সামনে এসে দাঁড়িয়েছি, তিনি আমাদের দেখতে পেলেন। কেষ্ট ওর একটা আধখোলা দরজায় টোকা মেরে বলল, বিশ্বাসবাবু এলেন বুঝি? হ্যাঁ, কেন? ওই এনারা বাবুর আত্মীয়, এখানে কয়েকদিনের জন্য এসেছেন। তো এদিকে এলাম, ভাবলাম একবার আলাপটা করিয়ে দিয়ে যাই। আমার ঘরে দেখার মতো কিছুই নেই, একা লোক, যাত্রা থিয়েটার করি। অভিনয় করেন তাই তো? হ্যাঁ, ওই টুকটাক। আগে ছোটোখাটো রোল পেতাম, এখন মোটামুটি ওই সাইড রোল পাচ্ছি। অভিনয় শিল্পীদের তো অনেক রকম গলা নকল করতে হয় শুনেছি। আমার গলা নকল করতে পারবেন? আমি ওটা ঠিক পারি না, বুঝলেন। অভিনয় করে দেবো, কিন্তু গলা মিলবে না। ওটা কার ছবি? কেষ্টর দিকে ঘুরে জিজ্ঞেস করলো পেরু। দেওয়ালে একটা বড় পোর্ট্রেট ছবি। একজন মধ্যবয়স্ক লোক কাঁধে একটা বন্দুক নিয়ে শিকারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। ও ওইটে বড়দাচরণ বাবু, আমাদের বড় বাবু। আহা, কি চেহারা দেখুন! হ্যাঁ, সে কি প্রতাপ! মানে বাঘে গরুতে একেবারে এক ঘাটে জল খেত ওনার প্রতাপে। একটু পরেই আমরা রমেশ বিশ্বাসের ঘর থেকে বেরিয়ে এলাম। পেরু কেষ্টকে জিজ্ঞেস করল, বরদাচরণের গলা তুমি শুনেছ কেষ্ট? হ্যাঁ বাবু। তোমার বাবুর গলার মতোই ছিল কি? হ্যাঁ, খানিকটা ওই রকমই, তবে আরও একটু গম্ভীর। ওনার একটা ভিডিও রেকর্ডিং করেছিল লিটন এই বাড়িতে 1 বছর দুর্গাপুজোর নবমীর দিনে। সেটা শুনতে পারেন আপনি। দুর্গাপুজোর সময় সেই ভিডিও টিভিতে দেখিয়েছে। তখন বড়বাবুর মাথাটা ছিল ভালো। সেই ভিডিওটা প্রায় এই বাড়িতে দেখানো হয় নানান অনুষ্ঠানে। বাবুর বন্ধুরা যখন তাস খেলতে আসেন তখনও সেই ভিডিও চলে। ভাড়াটিয়ারাও তাস খেলতে আসে? হ্যাঁ, ওই লোকটোক কম পড়লে বাবু ডেকে পাঠাতেন আর কি। আমি তখন গিয়ে ডেকে নিয়ে আসি। বুঝেছি, চলো। একটু এগিয়ে যেতেই দেখি গুপ্তবাবু বারান্দায় বসে ফুলের টব সরাচ্ছেন। আমাদের দেখেই বললেন, তা কি দেখা করে এলেন নাকি গোমরাথড়িয়ামের সাথে? একদম, তবে উনি অতটাও চুপচাপ নয়। শিল্পী মানুষ, নির্জনতা পছন্দ করেন। তো এত রাতে ফুল গাছ ঘাটাঘাটি কেন? ওই টপ 4টে নিয়ে এসেছি আজ সকালে। 4টে 4 রঙের বোগেনভেলিয়া। এক বন্ধুর জন্মদিনে গিফট করব। একটু সাইড করে রাখলাম তাই, যাতে সকালে রোদটা পায়। বিকেলে আবার ওই দিকে সরিয়ে দিতে হবে।
ভদ্রলোক গাছ নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়লেন। আমরা আরেকটু এগিয়ে বাড়িটা দেখতে লাগলাম। তখনই নজরে এলো একটা এনফিল্ড বাইক চালিয়ে একটা বছর 20-22 ছেলে এসে সদর দরজার সামনে দাঁড়ালো। তারপর উদ্ধত ভঙ্গিতে বাইক থেকে নেমে চাবির রিং আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে উঠে গেল। পেরু সিঁড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে ইনি? ইনি হলেন লিটন বাবু, ভালো নাম অক্ষয়চরণ। তা এই নামে আর কেই বা ডাকে? কি করে, স্টুডেন্ট? না না, স্টুডেন্ট আর কোথায়, ও কিছুই করেন না। ব্যবসা শুরু করবেন শুনেছি, প্রোমোটারি ব্যবসা করবেন কলকাতায়। আসা যাওয়া করেন মাঝে মধ্যে সেখানে। আচ্ছা, কেমন লোক তোমাদের এই ছোট বাবু? আমরা কাজের লোক বাবু, আমাদের কি আর এসব শোভা পায় বাবুর নামে বলার? তুমি ঢং করো না তো কেষ্ট, আমার কথার জবাবটা দাও। বড়বাবু ওর ওপরে খুবই রুষ্ট আছেন। চাল চলন তো ভালো না, বলেছে নিজেকে সংশোধন করে নিতে, নইলে বিষয় সম্পত্তির কানাকড়িও পাবে না। এইটা শুনে এখন রাতের সময় মতো ফেরে। এদিকে খবর আছে তলায় তলায় নাকি বাড়ি টাড়ি বেচার খদ্দের দেখছে। ইন্টারেস্টিং। আচ্ছা, তারিণী বাবুর বড় ছেলে সে বাড়ি আসে না? তিনি বাইরেই সেটেলড, প্রথম পক্ষের সন্তান তো, তাই এই বাড়ির লোকেদের প্রতি ওই তেমন কোনো টানটান নেই। নিজে বড় চাকরি করে যদিও, বছর 10 এই পথ মারায় না। আদৌ কোনো দিন ফিরবে কিনা কে জানে। আচ্ছা চলো। আমরা একটু এগিয়ে যেতেই পথের ধারে পেরু তার টর্চের আলো ফেলল। একটা জায়গা নিরীক্ষণ করতে করতে হাঁটু ঘেরে বসে পড়ল। দেখলাম রূপালি চিকচিকে কিছু একটা উজ্জ্বল হয়ে উঠেছে টর্চের আলোয়। মনে হলো ওষুধের ব্যবহার করা রাংতা। পেরু সেটা হাতে নিয়ে বলল, এই বাড়িতে হাই প্রেশারের ওষুধ কে খায়? বড়বাবু। তোমরা নোংরা কিভাবে ফেলো এই বাড়িতে? হ্যাঁ, নোংরা ওই কাজের লোক আছে একজন বাবু, সে বাড়ির আবর্জনা ওর গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভ্যাটে ফেলে দিয়ে আসে। আচ্ছা বেশ, চলো। তোমার বাবু রাতে খাবে তো? আজকে আর খাবেন না মনে হয়, ঘুমের ওষুধ খেয়েছেন তো। আমরা হেঁটে আমাদের ঘরের সামনে চলে এসেছিলাম। পেরু ঘরে ঢোকার আগে বলল, তোমার বাবুকে চোখে চোখে রাখতে হবে, কোথাও যেন উনি একা একা না বেরিয়ে যান, বুঝলে? আচ্ছা বাবু, ওনার কি কোনো রকম কোনো বিপদ আছে? হ্যাঁ। পেরুর গম্ভীর গলায় বলল, তারপর দরজা ঠেলে রুমে গিয়ে ঢুকল। এই কিসের আওয়াজ আসছে বলো তো? হ্যাঁ, আমি পেরুকে কথাটা জিজ্ঞেস করলাম প্রায় ঘন্টাখানেক পর। টেবিলের উপর বসে একটা ব্লেড জোগাড় করে হাতের নখ কাটছিলাম। দিনে আজ সময় পাইনি। নখগুলো বিশ্রী বেড়ে বন মানুষের মতো লাগছিল। আর পেরু মোবাইলে ওর প্রিয় 5th সিম্ফনি শুনছিল। তখনই আসলো আওয়াজটা। এটা পুরনো কোনো সাইলেন্সার বিগড়ে যাওয়া মোটর বাইক। বাড়িতে নির্ঘাত কেউ ঢুকেছে। চলো দেখে আসি। বিশেষ করে মক্কেলের জানের দায়িত্ব যখন এখন আমাদের। যেমন বলা তেমন কাজ। সদর দরজা ঠেলে যখন আমরা সিংহ বাড়ির বৈঠকখানায় গিয়ে উঠলাম, দেখলাম একজন সুন্দরী যুবতী বসে আছেন। তার পাশে একজন মধ্যবয়স্ক লোক। আলাপ করে জানলাম তিনি মহিলা নার্স, নাম সুলেখা মিত্র। আর পাশের ভদ্রলোক সিংহবাড়ির একটু দূরেই থাকেন। মহিলা সেই বাড়িতে স্যালাইন বেঁধে দিতে এসেছেন ওই লোকটার বাইকে চেপে। ফেরার পথে তারিণী বাবুর খোঁজ করে যাচ্ছিলেন। একটু পরেই সেই লোকটি অবশ্য উঠে পড়ল। সুলেখা মিত্র যখন বলল, আপনি বরং চলে যান দাসবাবু, আমি আমার মতো একটু গল্প করেই চলে যাব। আপনার তো আবার গাদাখানেক ওষুধও নেওয়ার আছে। বুঝলাম এই দাসবাবুই হলেন হল্লা জুড়ে দেওয়া বাইকের মালিক। তিনি বিরাট শব্দ করে বাইক হাঁকিয়ে চলে যেতে সুলেখা মিত্র বলল, এলামি যখন তখন কাকার প্রেশারটা একবার মেপে দিয়ে যাই। আমি বৈঠকখানায় বসে রইলাম। সুলেখা একটু পরেই পরমা দেবীর সাথে বেরিয়ে এলো তারিণী বাবুর শয়নকক্ষ থেকে। তার চোখ মুখ বেশ থমথমে। প্রেশারটা কিন্তু বড্ড হাই, ওষুধ খেয়েছেন তো আজকে? হ্যাঁ, সেই জন্যই কি বলছিল মাথা ঝিমঝিম করছে। আমার মনে হয় ওনার এবার ডাক্তার বদলানো দরকার, নইলে শরীর এত কেন খারাপ হতে থাকবে। আমার সন্ধানে একজন ভালো ডাক্তার আছে, উনি কলকাতা থেকে এসে সপ্তাহে একদিনই বসেন। ওকে দেখাবেন? ও উঠুক, আমি কথা বলে জানাবো। বেশ, আমি তাহলে উঠি। সে কি, রাতের খাবার খেয়ে যাও। তাছাড়া তুমি
ফিরবে কি করে? একদম চিন্তা করবেন না কাকিমা, আমি তো এই পাড়াতেই একজনের বাড়িতে নিয়মিত প্রেশার দেখে দিই। এরপর ওদের ওখানেই যাব। ওদের বাইক আছে, ওরা আমাকে পৌঁছে দেয়। সুলেখা বেরিয়ে যেতেই পেরু ওর সম্পর্কে জিজ্ঞেস করল পরমা দেবীকে। তিনি জবাবে বললেন, সুলেখা প্রাইভেট নার্স। মেয়েটা এত সুন্দরী, কিন্তু কপাল দেখুন, স্বামীর সাথে বনিবনা নেই। বরটা মাতাল, দুশ্চরিত্র। সুলেখা ওর 8 বছরের মেয়েকে নিয়ে এখন আলাদা থাকে। যখন তোমাদের কাকাবাবুর মাঝে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, সুলেখা তখন থেকে নিয়মিত এই বাড়িতে এসে স্যালাইন দিয়ে যেত ওকে। খুব মিশুকে মেয়ে। আমি কথা বলছিলাম, পেরু হঠাৎ 2 আঙুল তুলে আমায় দেখালো আর বারান্দার দিকে চলে গেল। আমি বুঝলাম ওকে সিগারেটের নেশায় ধরেছে। ওর এই এক মুশকিল, বেশিক্ষণ সিগারেট ছাড়া থাকতে পারে না, খালি ফাঁকা জায়গা খোঁজে থেকেই। আমি মিনিট 10 পরে 1 কাপ চা খেয়ে বেরিয়ে এলাম আর পেরুর সাথে রুমে ফেরার পথ ধরলাম। পেরু আমার দিকে রহস্যজনকভাবেই বলল, তুমি কি কিছু পর্যবেক্ষণ করেছো রিয়ার দাদা? সুলেখা সুন্দরী, তাই তো? সে তো তোমার মতো লেখকের কাছে সব রমণীরাই নিজ গুণে এক এক রকমভাবে রমণীয়। সেটা বলছি না, বলছি এই সিংহবাড়ির জটিল সম্পর্কের হিসেবে। না, কি বিষয়? সুলেখা এখনও হাতে একটা সোনার আংটি পরে আছে, কিন্তু স্বামীর ঘর যখন করে না তখন হাতে ওয়েডিং রিং কেন? এটা 2 সোনার রিংটা নতুন, আগে রিং ফিঙ্গারে একটা আংটি ছিল, সেটা খুলে ফেলায় সেখানে একটা ধূসর রিং দেখা যাচ্ছে। লাশের মধ্যমায় রিংটা নতুন, সম্ভবত যার সঙ্গে এই মেয়েটির গোপনে প্রেম চলছে। বাপরে, তোমার তো দারুণ নজর পেরু। হ্যাঁ, আরও কিছু খেয়াল করেছো নাকি? লিটন একটু আগেই বেরিয়ে গেল ওর বাইক নিয়ে। এত রাতে কোথায় গেল সে? ওকে ফোন করে অপেক্ষা করতে বলছিল, শুনতে পেলাম। জরুরি দরকার মনে হচ্ছে। ব্যাপারটা যে খুব রহস্যময় তাতে সন্দেহ নেই। রাতের খাবার কেষ্ট আমাদের ঘরেই দিয়ে গেল একটু পরে। তারিণীবাবুর ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলল, না বাবু, ডেকেছিলাম, সারা সদ্য নেই বাবুর কোনো। রাতে বোধহয় আর কিছু খাবেন না। আপনাদের দিয়ে এবার আমিও খেয়ে শুয়ে পড়বো, কেমন? লিটন ফিরেছে? না, সে বোধহয় এবার মাঝরাতে আসবে। মেন গেটে তালা দিতে বারণ করলেন তো মাটাগুড়ন। বাপ অসুস্থ হয়েছে শুনেই পেয়ের পাক না গজিয়েছে মনে হচ্ছে। কেষ্ট চলে যাওয়ার পর আমরা খেয়ে দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ভোর রাতে, তখনও সূর্যের আলো ফোটেনি। পেরুর ধাক্কায় আমি ধরফর করে উঠলাম। কি হলো, ব্যাপারটা কি? উঠে পড়ো, জলদি জলদি, ওদিকে গন্ডগোল হয়ে গেছে সব। পেরু কাঁধে একটা শাল জড়াতে বলল। আমরা যখন সিংহবাড়ির মূল দালানের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন দেখি বেশ একটা পাড়ার লোকেদের জটলা তৈরি হয়েছে। সদর দরজা হাট করে খোলা। লিটন দৌড়ে নেমে এলো উপর থেকে, তারপর বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ভ্যানিশ হয়ে গেল। সেই ভিড়ের মধ্যে হরিশ গুপ্তকে দেখতে পেলাম। চাদর মুড়ি দেওয়ায় ওকে চেনাই যাচ্ছিল না প্রথমে। পেরু তাকে একপাশে টেনে নিয়ে এসে বলল, আচ্ছা, অ্যাম্বুলেন্স এসেছিল মনে হচ্ছে। তারিণীবাবুর কি শরীর খুব খারাপ হলো নাকি? আরে আর বলবেন না মশাই, সেরেব্রাল অ্যাটাক মনে হচ্ছে। যখন ভ্যানে তোলা হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। পালস বিট নাকি ছিলই না তখন। এই পাড়ার 2-1 নাকি দেখেছে, তাদের থেকেই যা শুনলাম আর কি। কি সর্বনাশ! দেখতে দেখতেই এই তো জাস্ট কাল রাত্রেই ওনার প্রেশার দেখেছে। বড্ড হাই ছিল নাকি? ওই তো উত্তর পেয়ে গেলেন। প্রেশার সুগার থাকলে আমরা সব এক্সট্রা টাইম খেলছি, বুঝলেন মশাই? বাঁশি বাজলেই খেলা শেষ। কি প্যাথেটিক। রুমে ফিরে এসে মনটা বিষণ্ণ হয়ে উঠল। এই কিছু ঘন্টা আগেই লোকটা জীবিত ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল। একটু পরেই এলো আমার বন্ধু হরিপদ দলুইয়ের ফোন। সে আমাকে কেসে নিয়োগ করেছিল। খারাপ খবরটা ওর কাছ থেকেই পেলাম। ডাক্তার, টাইম অফ ডেথ লিখেছে রাত্রি 4:15। তোরা তাহলে কি করবি? চলে আসবি তো? কি আর করব ভাই, মক্কেলকে বাঁচাতে পারলাম না। এই দুঃখ চিরকাল মনে রয়ে যাবে। আরে তোদের এক্ষেত্রে তো কিছু করার নেই, ন্যাচারাল ডেথ তো। অল্প কিছু কথাবার্তা বলে সে ফোনটা রেখে দিল। আর সারাদিনে পরমা দেবীর সাক্ষাৎ পাওয়াই মুশকিল। কিন্তু মক্কেলের অবর্তমানে তার স্ত্রীর সাথে ন্যূনতম দেখা না করে চলে আসাটা চূড়ান্ত অসভ্যতা। জানি পেরু ওতে কিছুতেই রাজি হবে না। এদিকে আজকের বাকি ঝামেলা মিটিয়ে তিনি কখন ফিরবেন তার ঠিক নেই। বন্ধুবর অবশ্য দিনে 3-4 বার বড় বাড়ির চক্কর মেরে এসেছে। কেউ ফিরল কিনা খোঁজ খবর নিচ্ছে। পরমা দেবীর সাথে অবশেষে দেখা হলো পরের দিন সকালে। নিজের ঘরে মাথা নিচু করে তারিণী বাবুর একটা ছবি
বুকে নিয়ে বসেছিলেন। আমরা চলে যাব শুনতেই তিনি বললেন, ওমা, চলে যাবে? তোমাদের হায়ার করেছিলেন আমার স্বামী। কেষ্ট আসুক, তোমাদের চেক লিখে দিচ্ছি, সেটা নিয়ে তারপর যেও। কেষ্ট এখন বাজার করতে গেছে। ওটার আর এখন দরকার নেই। জ্যাঠামো করো না তো, তুমি আমার বড় ছেলের বয়সী, যেটা বলছি শোনো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? বলো। শুনলাম ওনার দেহ পড়েছিল রান্নাঘরে, কিন্তু লোকের প্রকৃতির ডাক পেলে অনেকে বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাকে পরে শুনেছি। সেটার কারণ পেটের গণ্ডগোল, কিন্তু তিনি রান্নাঘরে গেলেন কেন? মনে হয় খিদে পেয়েছিল। রাতে তো কিছু খায়নিও, ওই চা করে রাতে মাঝে মাঝে খেত। চা বসানোর আগেই স্ট্রোকটা হয়ে গেছে। কি কপাল বলো তো। আমি এক ফাঁকে রান্নাঘরটা দেখে এসেছিলাম ওনার বডি হাসপাতালে নিয়ে যাওয়ার পর। রান্নাঘরের জানালাটা খোলা ছিল। এটা অদ্ভুত, রাত্রে কি জানালা বন্ধ করেন না আপনারা শোবার আগে? পরমাদেবী একটু ভেবে নিয়ে বললেন, তাই নাকি? হ্যাঁ, জানলা তো বন্ধ করা হয়। সেদিন তাহলে মিস হয়ে গিয়েছিল কোনো কারণে। দাঁড়াও দাঁড়াও, কেষ্ট মনে হয় ফিরল বাজার থেকে। ওকে ডাকি বরং। কেষ্ট, এই কেষ্ট। পরমা দেবীর ডাক শুনেই কেষ্ট এসে উপস্থিত হলো। সেই প্রশ্নের জবাবে বলল, কিন্তু জানলা তো আমি বন্ধ করে দিয়েছিলাম মা। বড়বাবু নিজেই রান্নাঘরের জানলাটা আবার খোলেননি তো? তারিণী বাবু ওইভাবে পড়ে আছে, কে দেখেছিল? লিটন বাবু, যে সে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। ঘরে বসে ল্যাপটপে সিনেমা দেখছিল, রান্নাঘরে বড়বাবু পড়ে যাওয়ার আওয়াজটা শুনে সে আবার ছুটে আসে। লিটন, ইন্টারেস্টিং। পরমা দেবী, এবার আমি একটা কথা বলবো, একটু গোপনে। তিনি কেষ্টকে ইশারা করতেই সে চলে গেল। পেরু তার কাছে ঝুঁকে বলতে লাগলো, স্থানীয় থানায় একবার কথা বলতে হবে, আর আপনার অনুমতি লাগবে। আমার ধারণা তারিণীবাবুর মৃত্যু স্বাভাবিক নয়। মানে কি বলতে চাও কি তুমি? হ্যাঁ ম্যাডাম, কয়েকটা বিষয় আমার মনে কিছু প্রশ্নের সৃষ্টি করেছে, আর সেগুলো সমাধান না করে আমি নড়তেও চাইছি না। বাকি আপনার অনুমতি লাগবে। এই ব্যাপারে কি করবে তুমি বাবা? এটাই বংশের অভিশাপ। আমার শ্বশুরমশাই কিভাবে মারা গিয়েছিল জানো? শুনেছি ব্যাখ্যার অতীত যা কিছু ঘটে একজন বিজ্ঞান মনস্ক লোকের উচিত সেগুলো যুক্তির সাহায্যে বিচার বিশ্লেষণ করে। আমি সেই চেষ্টাটুকুই আমার সাধ্যমতো করব। দেখো, আমার আপত্তি নেই। বেশ, আমরা আগেই বাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখব। আজই শুরু করতে চাই। ঠিক আছে, কিছু সাহায্য লাগলে বলবে আমাকে। কেষ্ট তোমার সাথে থাকবে। কেষ্টর জন্য অপেক্ষা করল না পেরু। এই বিরাট রাজবাড়ির শুধু 4টে ঘরে নিয়মিত লোকজনের পা পড়ে। বাকি ঘরে পুরনো আসবাব আর মূর্তিতে ঠাসা। নাচঘরটা আমরা আগেই দেখেছি। সেটা পেরিয়ে গেলে বারান্দাটা ঘুরে ঘুরে গোটা বাড়িটা প্রদক্ষিণ করে। পৌটিকোর তলা দিয়ে গলে গিয়ে সেটা দিয়ে আমরা একতলা দোতলার ঘরগুলো দেখতে লাগলাম। পেরু অবশ্য দোতলায় উঠে বারান্দায় ঝুঁকে পড়ে একসময় বলল, দেখো, এর নিচেই বোধহয় রান্নাঘরটা। তুমি একটা কাজ করো, ওই পাশের বন্ধ ঘরগুলো একবার দেখে নাও। আমি চট করে নিচটা থেকে একটু ঘুরে আসছি। সে আমার উত্তরের অপেক্ষা না করেই দেখি চট জলদি নেমে গেল। নির্ঘাত ওর মাথায় কিছু গুরুতর পয়েন্ট ঘুরছে এই মামলার, আমার তাই মনে হলো। আমি আস্তে আস্তে একটা ঘর খুলে এগিয়ে যেতে লাগলাম। 2টো ঘর পেরিয়ে আসতেই ঘরগুলো যেন একটা গোলক ধাঁধার মতো হয়ে গেল, কারণ বারান্দা ছেড়ে এবার ঘরের ভেতর দিয়ে অন্য ঘরে যেতে হচ্ছে। ঘরগুলোর মধ্যে কেমন যেন একটা গন্ধ। হঠাৎ গাটা কেমন ছমছম করে উঠল আমার, কারণ নিজের পদশব্দ নিজের কানেই এসে পৌঁছচ্ছিল। কি আশ্চর্য নিস্তব্ধতা! একটা সূঁচ পড়লেও যেন শব্দ শোনা যাবে। দেওয়ালের উপর মৃত জন্তু জানোয়ারের মাথাগুলো ঝুলছে। একটা স্পটেড হরিণ, একটা নীলগাই, তাদের মৃত পাথর হয়ে যাওয়া চোখগুলো দিয়ে ঠান্ডা শীতল দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তে মনে হলো, এরকম পাণ্ডব বর্জিত বাড়িতে তো শুনেছি কত অতৃপ্ত আত্মারা এসে আটকা পড়ে। কেউ ধন দৌলতের লোভে, আবার কেউ বা ধনী জমিদারের লালসার শিকার হয়ে অত্যাচারের মুখে প্রাণ হারিয়ে। সেই অভিশাপ তাদের বংশধরদের উপর গিয়ে পড়ে। তারিণীবাবুর ক্ষেত্রে তাই হয়নি তো? সহসা একটা নীলগাইয়ের মৃত চোখের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল আমার, যেন হা হয়ে সেটা আমায় গিলতে আসছে। বিদ্যুৎ বেগে পিছনে ছিটকে গেলাম আমি। আওয়াজটা আসছে আমার ঠিক ফুট 10 দূরের একটা বন্ধ করা দরজার ভিতর থেকে।
সেটা বাইরে থেকে হ্যাচকল টেনে বন্ধ করা। কাঠের পেল্লাই দরজার ভিতর থেকে ফের শব্দটা হলো। সেটা কাঁপছে, স্পষ্ট দেখতে পেলাম আমি। আতঙ্কে আমার হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়, বুক ধকপক করা শুরু করেছে। তারিণীবাবু কিভাবে মারা গেছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি আমি। এদিকে আমি যে দৌড়ে পালিয়ে যাব, আমার পা নড়ছে না, যেন সিমেন্টের মতো আটকে গেছে। সহসা দরজার ওপাশ থেকে ফ্যাস ফ্যাসে অথচ হিংস্র একটা গলা স্পষ্ট শুনতে পেলাম, আর সেটা আমার রোমকূপ খাড়া করে দিল। মরবি, তুই মরবি। আমার হাত পা কাঁপছিল, মাথা টলমল করছে। সহসা মনে হলো পেছনে পড়ে যাব। হঠাৎ দেহটা ভারসাম্য হারিয়ে পেছনের দিকে টলে গেল। আমি পা নাড়িয়ে একটু সোজা হয়ে দাঁড়ালাম, আর তখনই পায়ের উপর নিয়ন্ত্রণ যেন ফিরে পেলাম। মরবি এবার তুই, বুকে রক্ত উঠে মরবি। না, আর অপেক্ষা নয়। পিছু টান দিয়ে বাই বাই করে ছুটলাম। হাঁফাতে হাঁফাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখলাম পেরু আমায় দেখে এগিয়ে আসছে। কি হলো, হাঁপাচ্ছ কেন? দৌড়ে চলে গেলে কি ব্যাপার? পেরুকে ব্যাপারটা বলতেই সে উঠে এলো দোতলায়। সে আগে, আমি ওর পেছনে। ঘরটা সামনে এসে অবশ্য কোনো সারা শব্দ পেলাম না। এবার একটু পরেই কেষ্টর গলা পাওয়া গেল। তাকে দিয়ে সেই ঘর খোলানো হলো। ঘরটা পুরনো মূর্তিতে ভর্তি। কোথাও রাক্ষসের মূর্তি, কোথাও রাজকন্যা, আবার কোথাও বাইজি নাচছে। একটা কালো নরপিশাচ বসে মুখে হাত দিয়ে কি সব ভাবছে। এইটা পেরু, এইটা জ্যান্ত হয়ে উঠেছিল। আমি নরপিশাচের দিকে আঙুল তুলে বললাম। পেরু আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখে নিয়ে বলল, দেখো, ঘরের প্রান্তে একটা খিড়কির দরজা আছে, আর পেছনেই সেই বারান্দা। এই বারান্দার শেষ প্রান্তে একটা লোহার গোল সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। এই দরজার ছিটকেনি খারাপ, একটু ঠেলেই বারান্দায় যাওয়া যাচ্ছে। এই দেখো। পেরুর কথায় আমার আতঙ্ক একেবারেই কাটছিল না। বাড়ি বাড়ি মনে হচ্ছে এই বাড়িটা, এর প্রত্যেকটা জিনিস অভিশপ্ত। তাই সেই পিশাচের মূর্তি জ্যান্ত হয়ে উঠেছে। হয়তো পেরু না থাকলে মেরেই দিত আমায়। আমি রুমে যাচ্ছি পেরু, শরীরটা ভালো লাগছে না। তাই যাও, আমি কেষ্টর সঙ্গে একটু ঘুরে দেখে ফিরছি। থানার সেজবাবু আসবেন তদন্ত করতে, একটু আগেই ফোনে কথা হয়েছে। আমি রুমে ফেরত এসে শুয়ে পড়লাম চাদর মুড়ি দিয়ে। কখন ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। একটু পরেই দেখি আমার চাদরের উপর টোকা পড়ছে। সরিয়ে যে দেখলাম, আতঙ্কে চিৎকার করে উঠলাম আমি। তারিণী চরণ সিংহ আমার সামনে ঝুঁকে দাঁড়িয়ে, তার দুই মণিবিহীন সাদা ধবধবে দুই পাথর চোখ দিয়ে। তার ঘাড়ে উঠে বসে আছে সেই লম্বা কালো সর্বস্ব জিনটা, সম্পূর্ণ ন্যাংটো হয়ে। সে আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। মরবি মরবি, তুই এবার বুকে রক্ত উঠে মরবি। কোনো মতে উঠে পড়ে দৌড়তে লাগলাম। ধপ করে পড়ে গেলাম মেঝেতে। মাথাটা টনটন করে উঠল, কারণ বিছানাটা একটা আদলা ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছিল। সেটা লাগলো আমার মাথায়। মাথা চেপে ধরে ঘরের মধ্যে মুখ ফিরিয়ে দেখলাম, কোথায় কি সব ভ্যানিশ। সিংহবাড়ির আতঙ্ক আমার ঘুমের মধ্যেও পিছু করে বেড়াচ্ছে। কবে যে এর থেকে নিস্তার পাবো জানি না। উপেন্দা, উপেন্দা! পেরুর ডাকে ধর্মড়িয়ে উঠে বসলাম। সে আমার মাথার উপরের ফোলা অংশটা দেখে বলল, লাগলো কি করে তোমার? জিনে আঘাত করলো নাকি এবার? ধুর, আর বলো না। খাট থেকে পড়ে গিয়ে স্বপ্নের মধ্যে ঘাড়ে জিন নিয়ে তারিণী চরণ হাজির হয়েছিল। আর একটু হলেই দম বন্ধ হয়ে আসছিল আমার। আর কি, শোনো না, চলো কেটে পড়ি। এই বাড়িটা ঠিক সুবিধের নয় পেরু। আমাদের এক্স মক্কেল ঠিকই বলেছিল। তারপর ওই জিন যেন আমার পেছনে লেগেছে এবার মনে হচ্ছে। আমাকে ছাড়বে নাও। যেমন তারিণী বাবুর প্রাণটা গেল, ভূতের হাতে গেল কিনা কে জানে। বিশ্বাস করবে কিনা জানি না, কথাটা তুমি তুক করে লাগিয়ে দিয়েছো কিন্তু। তাই নাকি? কি সর্বনাশ! কিরকম? রান্নাঘরের গ্যাসের ওভেনের উপরে জানালাটা খোলা ছিল, তাই তো? ওখানেই দেখতে পেয়েছিলেন কিছুদিন, সেটা দেখেই হার্ট অ্যাটাক। পেরু শোনো, এই বাড়িতে তাহলে এক মুহূর্ত থাকা নয়। যদি সেটা রাত বিরেতে সামনে এসে দাঁড়ায়, বলবে আমি উপেন্দা বটে, নইলে একটু হনুমান চালিসা শুনিয়ে দেবে। তাতে কাজ না হলে তোমার গলা শুনে তিনি কান চেপে পালাবেন, সন্দেহ নেই। প্লিজ পেরু, একদম ভালো লাগছে না এই ধরনের রসিকতা। পেরু মুচকি হেসে পাশের একটা কেদারায় বসে একটা সিগারেট ধরালো। তারপর ফোন বের করে একটা নাম্বারে কল করে বলল, আপনার সাহায্য চাই।
ফাইনালি গুটি সাজাবো এইবার। প্রায় মিনিট 20 দীর্ঘ ফোন কল সেরে সে আমার দিকে অবশেষে তাকিয়ে বলল, তারিণী চরণকে আমরা হারিয়েছি, সেটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু এই অপশক্তি যেন আর বেশি ক্ষয়ক্ষতি করতে না পারে তার জন্য একজন ভালো ওঝা দরকার। একজনকে পেয়েছি, আজ রাতেই আসবে সে। শুরু হবে ভূত নিধন অভিযান। তুমি কাকে ফোন করছিলে? ওঝা নাকি? ইয়েস ডিয়ার দাদা, এইবার তোমায় একটা কাজ করতে হবে। একবার কেষ্টকে বলো হরিশ গুপ্তকে ডেকে নিয়ে আসতে। আমার খুব মাথা ধরেছে বলবে, আর ওষুধ নিয়েও যেন আসে। আমরা দুইজনে এখন হরিশবাবুর ঘরে গেলে প্ল্যান চৌপাট হয়ে যাবে। ওকে এখানে ডেকে নিয়ে এসো, তারপর আমি যা চাল দেবার দেব। পেরু তারপরই মাথায় হাত দিয়ে শুয়ে পড়ল। আমি কেষ্টকে ডেকে নিয়ে এলাম। তাকে বললাম একবার সম্ভব হলে হরিশ গুপ্তকে ডেকে দিতে, এই মাথা ব্যথার উপশমের প্রতিকারের জন্য। সে সবটা শুনে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না উপেন বাবু, আমি হরিশবাবুকে ডেকে দিচ্ছি, উনি মনে হয় ঘরেই আছেন। হরিশ গুপ্ত ঘরে ঢুকলো একটু পরে। তার হাতে একটা ছোট ব্যাগ। পেরুর প্রেশার দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। প্রেশার তো নর্মাল, গ্যাস আর মাথা ব্যথার দুটোরই ওষুধ নিয়ে দিচ্ছি। পেরু ওর মুখটা দরজার দিকে ঘুরিয়ে একটু উঠে বসে বলল, কেষ্টা নেই তো কাছে? না, ওই রান্নার কাজ করছে। দরজা বন্ধ কর। পেরু আমাকে উদ্দেশ্য করে বলল। তারপর হরিশ গুপ্তর দিকে মুখ ঘুরিয়ে বলল, বসে পড়ুন, শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। হরিশবাবু একটা চেয়ার টেনে পেরুর কাছে বসল। পেরু তাকে নিচু গলায় বেশ কিছুক্ষণ ফিসফিস করে কানে কিছু কথা বলল। শুনে হরিশবাবুর চোখ উঠল কপালে। কিন্তু খুন কিভাবে হবে? ওনার তো হার্ট অ্যাটাক হয়েছিল। সেটা কৃত্রিমভাবে ঘটানো কি একেবারেই অসম্ভব? তার উপর আততাই যদি ধুরন্ধর বুদ্ধিসম্পন্ন কেউ। আপনি বলছেন সে জিন নয়, সে রক্ত মাংসের লোক? দেখাই যাক না, বলল পেরু। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ব্যাগে কাগজ পেন আছে তো? হ্যাঁ, কেন? বের করো, তারপর আমি যেটা বলবো সেটা লিখে ফেলো। বন্ধুবরের মাথায় কিছু প্ল্যান ভাবছে, সেটা অনুমান করে ওর কথা মতো কাজ করে যাওয়াই সমীচীন মনে হলো। এর আগেও এরকম হয়েছে। তার প্ল্যানে চুপচাপ কাজ করে তাতে সিদ্ধি লাভ হয়েছে। তাই আর অযথা কথা না বাড়িয়ে ব্যাগ থেকে একটা সাদা কাগজের চিরকুট এনে জিজ্ঞেস করলাম, কি লিখতে হবে? ওটা লেখা প্র্যাকটিস করার জন্য। লেখো 2000, আজকের তারিখ, রাত 12:30, গুরাপ ইটভাটা, ব্যাস। একটু পরেই পেরুর প্ল্যানটা বুঝতে পারলাম। সে তার পাঞ্জাবির পকেট থেকে একটা গার্ডারে মোড়ানো এনভেলাপ বের করল। সেটা আমার দিকে এগিয়ে দিতেই আমি তার উপর কথাগুলো লিখে দিলাম। পেরু এবারে খামটা হরিশ গুপ্তর হাতে দিয়ে বলল, এটা যার কথা বললাম তার ঘরে রেখে আসতে হবে, বিছানার চাদরের নিচে। চাদরের অন্যদিকে একটু জল ঢেলে দেবে। ও চাদর পাল্টাতে গেলে এই খামটা চোখে পড়বে। কি আছে এর মধ্যে? ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্র খাম থেকে বেরোলেই জিন খুলি হাতে নাচতে শুরু করবে। উপযুক্ত সময় সে স্পটে পৌঁছলেই তাকে হাতে নাতে পাকড়াও করা হবে। সব ব্যবস্থা আছে, ওঝাও আসছে। কিন্তু এর সাথে কি তারিণী বাবুর মৃত্যুর কিছু সম্পর্ক আছে, নাকি এটা অন্ধকারে ঢিল মারলেন? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জবনিকা পতন হোক, একটু ধৈর্য ধরুন। কিন্তু সে তো ঘরে থাকতে পারে এখন, তাই না? আমি কি করে ঢুকবো ওই ঘরে? তাকে ডেকে পাঠাবে এই বাড়ির বর্তমান মালিক পরমা দেবী। চিন্তা করবেন না, আমার দাদাটি যাবে জরুরি জেরা করার জন্য। সেই ফাঁকেই আপনি কাজ সারবেন, পারবেন তো? এতে যদি তারিণী বাবুর খুনি ধরা পড়ে, আমি 100 বার এই রিস্ক নিতে প্রস্তুত। বাকি আপনি ওকে শনাক্ত করলেন কিভাবে, সেটা কিন্তু আমায় সময় দিয়ে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, বিলক্ষণ, বলল পেরু। তারপর পরমা দেবীকে ফোন করে বলল, এই বাড়ির একজন বাসিন্দাকে একটু ডাকতে হবে আপনাকে এখনই। উপেন্দা তাকে জেরা করবে, আমি ওকে পাঠাচ্ছি। যান, আপনি যান, ওর ঘরের বাইরে গিয়ে ওত পেতে দাঁড়িয়ে থাকবেন। 1 মিনিটের কাজ। হরিশবাবু চলে যেতেই আমি ঘর থেকে বেরোবার সময় দেখলাম ঘরের বাইরে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, মাথা চাদরে ঢাকা। বোঝবার উপায় নেই। লোকটা বন্ধুবরের ঘরে হঠাৎ টোকা মেরে ঢুকে পড়ল। পেরু তাকে দেখে ভেতরে ডেকে দিল। ব্যাপারটা খুবই রহস্যময়। লোকটি আবার কি? এর হাঁটা চলা দেখে পরিচয় বোঝা দুষ্কর। অবশেষে আমি বৈঠকখানায় এসে বসলাম। পরমা দেবী এসে ঢুকলেন একটু পর, তার পেছন পেছন কেষ্ট। হঠাৎ কি দরকার পড়লো এই রাত্রিবেলা? বিষয়টা খুব জরুরি। আমি কয়েকটা কথা জানতে এসেছি। আমার বন্ধু পেরুর ধারণা যে তারিণীবাবুর মৃত্যুর তদন্তের কিনারা এসে পৌঁছেছে। এইবার ওই সাক্ষ্য প্রমাণ পেলেই দোষীকে হাতে নাতে পাকড়াও করবে, তাই এই জেরা।
পরমাদেবী একবার মুখটা ঘুরিয়ে কেষ্টর দিকে ইঙ্গিত করতেই সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘণ্টা তিনেক পরে আমরা তিনজন অর্থাৎ পেরু, আমি আর হরিশগুপ্ত ইটভাটার কাছে 3টে গাছের আড়ালে ঝোপের মধ্যে বসে অপেক্ষা করতে লাগলাম। একটা জিপের আওয়াজ এলো একটু পরে। সেটা আমাদের ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সেটা থেকে 3-4 জন লোক যেন পাশে ঝোপের মধ্যে নেমে অদৃশ্য হয়ে গেল। এই পেরু, কারা যেন এলো। এখনো আসল লোক আসেনি, অপেক্ষা করো। পেরু হরিশবাবুকে ইশারা করতেই তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রইলেন কাঁচা রাস্তার উপরে। তারপর একটা বিড়ি ধরালেন। তোমার প্রাইম সাসপেক্টের সাথে হরিশ পেরে উঠবে তো পেরু? মানে আমাদের হাতে তো কিছু নেই, দুটো এই লাঠি ছাড়া। হরিশের চেহারা ভালো, সেই জন্যই সে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। দেখতে থাকো। একটু পরেই একটা বাইকের শব্দ আসতে থাকে। বাইকের উপর একজন আরোহী বসে আছে মনে হলো। একটু আশ্বস্ত বোধ করতে লাগলাম যে ধুন্ধুমারটা কম হবে, কারণ পেরুর কাছে এই যাত্রায় ওর স্প্রিংফিল্ড পিস্তলটা নেই। আশা করছিলাম খুব শান্তভাবেই সম্পন্ন হবে সবটা। আরোহী বাইক দাঁড় করালো একটু দূরে, যখন হরিশগুপ্ত একটা হাত তুলে তাকে থেমে যাওয়ার ইঙ্গিত করল। এই সাথে আরও লোকজন আনেনি তো? ওই ঝোপের ভেতরে ঢুকলো কারা তখন? পেরু, দেখছো? আপনি আবার ভুল করলে মাপ নেই। এই চরম সংকটের মুহূর্তেও রসিকতাগুলো আমার বিশ্রী লাগে। পেরুর কথা শেষ হতে না হতেই দেখি বাইক আরোহী তার পিঠের থেকে একটা লম্বা রড বের করে ঝাঁপিয়ে পড়ল হরিশবাবুর ওপরে। হরিশবাবুও দমবার পাত্র নয়, তিনি লাফ দিয়ে সরে গেলেন। তারপর পেছন থেকে জাপটে ধরলেন আগন্তুককে। তারপরেই দেখি ঝোপের ভেতর থেকে পিঁপি করে আওয়াজ ভেসে আসতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই 4টে লোক ছুটে বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে আর দৌড়ে এগিয়ে গেল সেই যুযুধান 2 প্রতিদ্বন্দ্বীর দিকে। দুজনে তখন জোরতর লড়াই শুরু করেছে। তারা লুটিয়ে গড়াগড়ি খাচ্ছিল মাটির উপরে। আমি আর পেরু দৌড়ে পৌঁছে গেলাম দুজনের কাছে। তখনও জোরদার লড়াই চলছে। ঠিক সময় ঢুকে পড়েছেন ওসি সাহেব। এখন এই 2 জনকে উদ্ধার করুন আর অপরাধীকে আপনাদের পুলিশের জিপে তুলুন। পেরু একজন আগন্তুককে উদ্দেশ্য করে বলল কথাটা। ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হলো, এনারা পুলিশের লোক। পেরুর কথায় ওরাই তাহলে ভূত তাড়ানোর ওঝা। 2 জন কনস্টেবল টেনে আলাদা করে দিল হরিশগুপ্ত আর বাইক আরোহীকে। পেরু তার দিকে তাকিয়ে বলল, এই লিটনবাবু, বাড়ির অমতে সুলেখা মিত্রর সঙ্গে প্রেম করছিলেন। ছবিগুলো ভালো উঠেছিল তো? আপনারও সুলেখা দেবীর গোপন অভিসারের ছবি, পার্কের ধারে বসে কাঁধে কাঁধ মিলিয়ে এই দীর্ঘ আলাপ। আপনার বাবা শুনলে তো নিশ্চয়ই আপনাকে ত্যায্যপুত্র করতো, তাই তো? ননসেন্স! চক্রান্ত, সবকটা সালা চক্রান্ত। এরা সালা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। হিংস্রভাবে চিৎকার করে উঠল লিটন। তারপর পেরুর দিকে আঙুল তুলে আক্রমণের ভঙ্গিতে বলল, এই সালা, দেখে নেবো সবকটাকে, দেখে নেবো সালা, একটাকেও ছাড়বো না। সে এগোনোর আগেই একজন কনস্টেবল তাকে কলার ধরে পেছন থেকে টেনে ধরল। পেরু তাকে শান্ত করার ভঙ্গিতে বলল, আহা, আরামসে আরামসে। আচ্ছা হরিশবাবু, আপনাকেও থানায় যেতে হবে, আপনিও একজন সাক্ষী। আমরা সবাই যখন থানায় এসে উঠলাম, তার পরপরই পেরুর কাছে ফোন এলো একটা। তারপর তার মুখে খেলে গেল একটা হাসি। হরিশগুপ্ত আমাদের পাশেই বসেছিল আর লিটনকে বসিয়ে রাখা হয়েছিল একটু দূরে আরও একটা চেয়ারে। তাকে সম্পূর্ণ বিধ্বস্ত লাগছিল। এবার মনে হচ্ছিল এই সমস্ত প্রতিবাদ করার শক্তি যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তার। এইবার দ্বিতীয় পর্ব শুরু করা যাক। কি ওসি সাহেব, ওরা কনফার্ম করলো এইমাত্র? কথাটা বলল পেরু। ওসি সাহেব পাল্টা একজনকে ফোন করলেন। তারপর কথা শেষ করলেন প্রসন্ন ভঙ্গিতে। তারপর তার টেবিলের উপর রাখা কলিং বেলটা টিপতেই একজন কনস্টেবল এসে ঘরে ঢুকল। ওসি সাহেব তাকে দেখে মাথা নেড়ে বললেন, এবার ওকে চুপচাপ শ্রীঘরে ঢুকিয়ে দাও, আর কোনো অসুবিধা নেই। দাও নাও, ঢোকাও ঢোকাও। তাই তলোটাকে। কনস্টেবল এগিয়ে এসে ফের লিটনের জামার কলার ধরার জন্য এগিয়ে যেতেই পেরু হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, ওইদিকে নয়, এদিকে। এই রসিকতার মানেটা কি পেরুবাবু? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, প্রায় বোমার মতো ফেটে পড়ল হরিশগুপ্ত গলার প্রবল প্রতাপান্বিত কণ্ঠস্বর। সে প্রায় ইস্পাতের মতো খাড়া। এই মুহূর্তে আমি ঠিক রসিকতার মুডে নেই হরিশগুপ্ত। যতই আপনি চালাকি করার চেষ্টা করুন না কেন, আপনার চালাকি যে ধরা পড়ে গেল। আর জানেন তো, অতি চালাকের গলায় কি চোটে। কনস্টেবল, ওকে গারদে পুড়ে ফেলতে পারেন এবার নিঃসংকোচে। মানে কি যাতা? আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে?
অনেক অনেক অভিযোগ হরিশগুপ্ত। 1, জাল ওষুধের চক্রের চাই হয়ে অপারেট করা। 2, তারিণী চরণ সিংহের বিরুদ্ধে চক্রান্ত করে হত্যা। আর এই বিষয়ে আপনি প্রলুব্ধ করে হাত করেন সিংহবাড়ির পুরনো ভৃত্য কেষ্টাকে। তাকেই ব্যবসার অংশীদার করার টোপও দেন, তাই তো? মিথ্যে কথা, সম্পূর্ণ মন গড়া অভিযোগ। একটা কিছু বানিয়ে বললেই হলো না? কি প্রমাণ পেয়েছেন আপনি? সেসব কথা যথাসময়ে কোর্টে প্রডিউস করা হবে। ছাড়ো আমাকে, দেখে নেবো দেখে নেবো দেখে নেবো সব কটাকে তোদের। ছাড় আমাকে। হরিশগুপ্ত চিৎকার চেঁচামেচি জুড়ে দিতে লাগলো। একজন কনস্টেবল তাকে আর সুযোগ না দিয়ে হির হির করে টেনে নিয়ে গেল লকআপের দিকে। তারপর শটান তার গালে হাঁকালো এক চর। বেশ হয়েছে সালা, সালা বেশ হয়েছে। কেমন লাগে এবার, কেমন লাগে? দেখে প্রফুল্লভাবে চেঁচিয়ে উঠল লিটন। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে আনন্দে। ওসি সাহেব বললেন, কেষ্ট বেটাকে পাকড়াও করা হয়েছে। শালা পালানোর চেষ্টা করছিল। হ্যাঁ, বাড়ির পেছন দিকে পাঁচিল টপকে, পাঁচিলের ওপারে একটা পুকুরের মধ্যে একটা বস্তায় প্রচুর ওষুধ পাওয়া গেছে, সেজবাবু বলল। আর একজন বাসিন্দা আছে না, ওই রমেশ বিশ্বাস, সেও আসছে, এই ঢুকে পড়লো বলে। একটু পরেই পুলিশের একটা টিম ওসি সাহেবের ঘরে এসে ঢুকল। কেষ্টকে লকআপে পোড়া হলো। রমেশ বিশ্বাস ঘরে ঢুকতেই বললেন, এই যে পেরুবাবু, আপনার কথা মতো পুলিশের টিম নিয়ে আমি হরিশের ঘরটা খুঁজে খুঁজে অনেক কিছু বের করছি। আমি সেদিন আপনার ঘরে গিয়ে যেটা বলেছিলাম সেটাই হলো। ও সব জাল ওষুধ পাচার করে দিয়েছে, শুধু একটা লট ছিল, কেসটা সেটা নিয়ে পালাচ্ছিল, বুঝেছেন? টবের মধ্যে পেয়েছেন কিছু? হ্যাঁ, প্রায় 30 ভরির গয়না ছিল ওই 4টে টবের মধ্যে। সেজবাবু সিজ করে নিয়েছেন, সিজার লিস্টে আবার আমাকে দিয়েও সইও করিয়েছেন। বাহ, তুমি তো গুটি ভালো সাজিয়েছো বেরু। হ্যাঁ, বিশ্বাসবাবু তোমার টিমে এসে কখন ঢুকেছে ঘূর্ণাক্ষরেও টের পাইনি। আরে ওই জন্যই তো উনি কথা বলতেন না হরিশগুপ্তর সঙ্গে। সন্দেহ করছিলেন ভেতরে ভেতরে গর্হিত কিছু কাজকর্ম করেন উনি। শুধু তাই নয়, রাত বিরেতে কেষ্টর সঙ্গে আড়ালে কথা বলছে হরিশ, সেটা উনি দেখেছিলেন। ওর মনে হচ্ছিল ওরা কিছু একটা প্ল্যান করছে। আমি রমেশবাবুর ঘরে একদিন গিয়ে অনেকটা সময় যেচে আলাপ করে এইসব জেনেছি। ওনাকে সাহায্যের জন্য বললাম, উনি রাজি হয়ে গেলেন। আমি একটা বিশ্বাসযোগ্য প্ল্যান বের করলাম হরিশগুপ্তকে ঘরের বাইরে ব্যস্ত রাখার। সেই সময় পুলিশ ওর ঘরে তালা ভেঙে ঢুকলো বিশ্বাসবাবুকে সঙ্গে নিয়ে। তারপর প্রমাণ হাতে পাওয়ার পরই আমাকে জানানোর পর হরিশগুপ্তকে গারদে আর কেষ্টাকে পালানোর সময় পাকড়াও করা হলো। কেষ্টাকে দায়িত্ব দিয়েছিল হরিশ জাল ওষুধ ছড়িয়ে দেবার। সে পুকুর পাড়েই সেই জাল ওষুধগুলো ফেলেছিল বোকার মতো। 1 মিনিট পেরুদা, কিন্তু হরিশ বাবাকে মারলো কিভাবে? আর ওর এটা করার পেছনে তো একটা উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, ওর কারণটা কি? এইবার চলে আসলো আসল প্রশ্নে। আমার ধারণা তারিণী চরণবাবু একটা অনুমান করতে শুরু করেছিলেন হরিশগুপ্ত কিছু বেআইনি ব্যবসা চালায়। কথাটা ঠিক, আমি নিজেই তারিণীবাবুকে এ নিয়ে সাবধান করি। তবে বিষয়টা জাল ওষুধ সেটা আমি বুঝতে পারিনি। তারিণীবাবু একদিন আমাকে বললেন, হরিশের ব্যাপারে একজন আমায় এক ওষুধের দোকানের লোক বলে ওর ফার্মাসিস্টের সার্টিফিকেট নাকি জাল। এখন এইরকম অনেক জাল ডাক্তার ফার্মাসিস্ট আবিষ্কার হচ্ছে, পুলিশের রেড হচ্ছে। আমি ওকে বাড়ি ছাড়তে বলেছি, আরও বলেছি বাড়িতে কাজ হবে, তাই লোক রাখা যাবে না। এরপরই হরিশ একটা সাংঘাতিক প্ল্যান কষে। সে একদিকে তারিণীবাবুর বাবার রহস্যময় মৃত্যুর কথা শুনেছিল, অন্যদিকে তার ক্রিমিনাল মাইন্ড জাল ওষুধের মাধ্যমে শত্রু নিধনের এক ফন্দি বের করে। সে কেষ্টর সাহায্যে তারিণীবাবুর প্রেশারের ওষুধগুলো নিজের জাল ওষুধ দিয়ে পাল্টে দেয়। মনে করে দেখো দাদা, তারিণীবাবু মারা যাওয়ার আগে সেই রাতে সুলেখা আসে, সে প্রেশার মেপে বলে সাংঘাতিক প্রেশার বেড়ে গেছে তারিণীবাবু। ডাক্তার পাল্টাতে বলে, ওটা অন্য কিছু না, ভালো ওষুধ জাল ওষুধ দিয়ে পাল্টে দেওয়ার ফল। সেদিন রাতে আমার ধারণা প্ল্যান মাফিক কেষ্টাই নিশ্চুপভাবে ডেকে তোলে তারিণীবাবুকে, তাকে খাবার খেতে বলে। তারপর রান্নাঘরে তারিণী কেষ্টার পেছন পেছন গিয়ে ঢুকতেই সে টুক করে ঘর থেকে কোনো অজুহাতে বেরিয়ে আসে। সেই সময় আগেই পাশের জানালা সে খুলে দিয়েছিল। তখনই হরিশবাবু বিকট জিনের মূর্তি ধরে এসে জানালার পাশে এসে তারিণীবাবুকে দর্শন দেন। তার বিকট ভয়ঙ্কর মুখ দেখেই তারিণীবাবু আতঙ্কে হার্ট ফেল করে বসেন। হরিশবাবুই যে এর আগেও কয়েকবার তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, এমনকি তার মৃত বাবার গলা নকল করে, সেটা বোঝাই যাচ্ছে। এর উদ্দেশ্য 2, 1, তার ব্যবসা যে তারিণীবাবুর সামনে প্রকাশ হয়ে পড়েছিল সেটা জেনে তাকে সরিয়ে ফেলাই উচিত মনে হয়েছিল তার, এবং তারপর এই বাড়িতে বহাল তবিয়তে সে এত বড় জায়গা নিয়ে আবার ব্যবসা করতে পারবে এবং সেটা আরও বৃহৎভাবে, সেটাও সে ভেবে রেখেছিল। কিন্তু জাল ওষুধের ব্যবসা করছে সেটা আপনি অনুমান করলেন কি করে?
একদিন হরিশবাবুর ঘর থেকে আমাদের ঘরে ফেরার পথে কিছু ওষুধের রাংতা চোখে পড়ে। ওষুধটা হাতে নিয়ে দেখি সেটা প্রেশারের ওষুধ। খোঁজ নিয়ে জানতে পারি এই বাড়িতে প্রেশারের ওষুধ খান শুধু তারিণীবাবু, আর তাদের বাড়ির নোংরা সরাসরি ডাস্টবিনে ফেলা হয়। আসলে আধখাওয়া ওষুধের পাতা হরিশবাবু তার ঘরে ঢোকাতে বারণ করে দিয়েছিলেন, যদি কারো নজরে এসে সন্দেহের সৃষ্টি করে। তাই কেসটা আসল ওষুধ সরিয়ে ফেলে নকল দিয়ে আসতো, আর আসলগুলো বের করে নিয়ে ওখানে রাংতা ফেলে দিত। সেগুলোও কোনোভাবে আমার নজরে আসে, খটকা লাগে। তারপর আমি রমেশবাবুর কাছে বাকিটা শুনে দুয়ে দুয়ে চার করি। দারুণ পেরুবাবু, দারুণ! আপনার সতর্ক দৃষ্টি এই কেসের অনুসন্ধানের দৌলতে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়লো একেবারে। এদের থেকে বড় সমাজ বিরোধী আর হয় না, যারা চাল ওষুধ কারবারের মাধ্যমে দরিদ্র, অসহায়, দুস্থ লোকেদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন। তারিণীবাবুকে এর প্রতিবাদের মূল্য দিতে হলো। এইবার এদেরকে শাস্তি দিতে পারলেই আমাদের যৌথ প্রয়াস সফল হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করব। জানি এদের হাত লম্বা, তবে সব কালো রাত্রিরই তো ভোর আছে। টু এভরি ক্লাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং। তাই এই আশাটুকু থাক এই আঁধার রাত্রির মাঝখানে।